বিদেশে আমরা যে শ্রমিকদেরকে পাঠাই, বিশেষ করে নারী শ্রমিক, তাদের আত্মমর্যাদা, আত্মসম্মানের বিষয়টা আমাদের মাথায় মানে সরকারের মাথায় কতখানি গুরুত্ব পায়। আরেকটা হচ্ছে যে এই যে যারা নির্যাতিত, এই গল্প আপনি অনেক ভালো জানেন, আপনার প্রকল্পের সঙ্গে অনেকেই জড়িতও আছে এটার সঙ্গে। তারা ফিরে আসে, তারা কেউ কেউ মারা যায়। ফলে সেখান থেকে মনে হচ্ছে কি যে আমরা কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হচ্ছি এখন পর্যন্ত। এটা আমি পুরোপুরি বলবো না, কারণ বর্তমান সরকার আসার পর থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, আপনি দৃশ্যমান কিছু উদ্যোগ দেখবেন। যে আপনার প্রথমে বলি, সবচেয়ে খুব ভালো একটা উদ্যোগ হচ্ছে বিমা। এটা জাস্ট গত 2 মাস আগের একটা সিদ্ধান্ত যে চালু করা হলো, এবং চালু করার সুবিধাটা হলো যে কোনো শ্রমিক বিদেশে যাওয়ার পরে যদি সে 6 মাসের মধ্যে ফেরত আসতে বাধ্য হয়, তাৎক্ষণিকভাবে তাকে 50,000 টাকা একটা সাপোর্ট দেওয়া হয়। এটা কিন্তু একটা অনেক বড় সাপোর্ট। যখন সে সব কিছু লস করে ফিরে আসে, তখন কিন্তু তার জন্য 50,000 টাকা ইচ্ছে করলে কিন্তু যে কেউ ঘুরে দাঁড়ানোর জন্য শুরু থেকে শুরু করতে পারে আর কি। এটা একটা ভালো উদ্যোগ। আর দ্বিতীয়ত হচ্ছে, বিদেশে যারা যাচ্ছে, বিশেষ করে আমাদের নারী বোনদের কথা যদি আমরা বলি, তাদের যাওয়ার আগে আমরা যে কথাটি বললাম, এবং আমার যে বোন কথাটি বললেন যে তাকে জাস্ট 12 ঘন্টা আগে তাকে টিকিটটা দেওয়া হয়, ভিসার কাগজটা তাকে হাতে দেওয়া হয়। সে স্বাভাবিকভাবেই তার ইচ্ছা থাকলেও সে এটা যাচাই করতে পারেনি। তা আমাদের কথা কিন্তু আমরা সেটাই বলছি, আমরা সচেতন করার চেষ্টা করছি, এবং পাশাপাশি আমরা বর্তমান যে এজেন্সিগুলো রয়েছে তাদের সাথে আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের মিনিস্ট্রি যারা কর্মকর্তা রয়েছেন তারা বসেছেন, এবং বারবার করে বলা হচ্ছে যে অবশ্যই আপনি যাকে ভিসা দিচ্ছেন, কোন কাজের জন্য তাকে পারমিশন দিচ্ছেন, সেটা অ্যাটলিস্ট তাকে 15 দিন আগে জানাতে হবে। 15 দিন আগে, যাতে তার একটা মানসিক প্রস্তুতি থাকে, সে সেখানে যাবে কিনা, সেটা তার শর্ত মতো কাজটা তাকে দেয়া হলো কিনা। এটা আসলে শুরুতেই যদি আপনি সাবধানতা অবলম্বন না করেন, পরবর্তীতে যখন দেশের বাইরে এত এত শ্রমিক কাজ করে, সে নারী হোক পুরুষ হোক, তখন আমার দূতাবাসের 2 জন লোকের মাধ্যমে কিন্তু, আমি যদি সৌদি আরবের কথা বলি, সেখানে রিয়াদে হয়তো দূতাবাস রয়েছে, সেখানে 2 জন লোক আমার কাজ করে। বাট শ্রমিক যারা কাজ করেন তারা হয়তো রাজধানী থেকে 500-700 কিলোমিটার দূরে কাজ করেন। তো অত দূরে একটা মানুষের খোঁজ খবর রাখা 2টা অফিসারের মাধ্যমে, এটা কিন্তু বেশ কঠিন একটা কাজ। তারপরেও আমরা যেটা এখন করতে যাচ্ছে, সরকারের যেটা সিদ্ধান্ত, যে একটা বুথ সিস্টেম চালু হতে পারে কিনা। অর্থাৎ যদি আমরা বলি যে আমাদের দূতাবাসের লোক বলে যে ঠিক আছে, আমি রিয়াদ থেকে 700 কিলোমিটার দূরে যে শহরটা আছে, সেখানে মাসের 20 তারিখে আমি সেখানে একটা হিয়ারিং নিব, লাইক দ্যাট। ওকে, ওখানে কার কি সমস্যা হচ্ছে, শুনানির মতো যে হলে পরে তাৎক্ষণিক আমি একটা ব্যবস্থা আমি নিতে পারি, বা ধরতে পারি, বা পুলিশকে ইনফর্ম করতে পারি, বা ওই দেশের লোকদেরকে বলতে পারি যে আমার শ্রমিক এখানে কাজ করছে, যে শর্তে কাজ করার কথা ছিল সেই শর্তে তাকে কাজটা করানো হচ্ছে না, খাবার দেওয়া হচ্ছে না, বেতন দেওয়া হচ্ছে না, নির্যাতন করা হচ্ছে, লাইক দ্যাট। এরকম বিভিন্ন দূরবর্তী শহরগুলোতে মাসের একটা ফিক্সড তারিখে যদি দূতাবাসের কর্মকর্তারা সেখানে যান, তাহলে কিন্তু আমার এই যে বোন বা ভাই যারা কাজ করছেন, আমাদের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদেরকে এই কষ্টটা ভুগতে হয় না। এটা কিন্তু সরকার এখন চিন্তাভাবনার মধ্যে রয়েছে পজিটিভলি, এবং আমার মনে হয় এটা করলে কিন্তু অনেকটাই তাদের সমস্যাগুলো দূর হবে। আর যখন আপনার মনিটরিংটা থাকবে, তখন তাদেরও কিন্তু একটা ভয় থাকবে যে না, যে কোনো মুহূর্তে কিন্তু আমার বিরুদ্ধে কমপ্লেন হতে পারে। এবং আপনি জানেন যে বিদেশের দেশগুলো কিন্তু বিশেষ করে এই আইনের ব্যাপারে কিন্তু খুবই কঠিন। তো তারা যখন 2-1 জন যখন এই অভিযোগের কারণে তারা আইন দ্বারা দণ্ডিত বা জরিমানা গুনতে হবে, তখন তো বাকিরাও অ্যাটলিস্ট বুঝবে না, আমি যতই দূরে থাকি রাজধানী থেকে, এখানে কিন্তু আমার দূতাবাসের লোক চলে আসে, আমার বিষয়ে খোঁজ খবর নেয়, কমপ্লেন করে, এতে কিন্তু আমি অভিযুক্ত হতে পারি। এই উদ্যোগটা কিন্তু এখন নেওয়া হয়েছে, এবং এতে আমরা আশা করছি ওনারা যদি একটু সচেতন হন, পাশাপাশি যাওয়ার আগে যদি একটু যাচাই করেন, পরবর্তীতে ওই দেশে গিয়ে আমাদের দূতাবাস এই বুথ সিস্টেমের মতো করে শুনানি নিয়ে তারা এটার অ্যাটলিস্ট অনেকাংশে সমস্যাটা ভাই ধরেন এর চেয়েও বড় বড় জটিলতা কিন্তু আমাদের ছিল। ধরেন পুলিশ আর্মিতে লোক নেওয়ার সময় আগে ঘুষ নেওয়া হতো প্রকাশ্যে দালাল ধরে, সেটা কিন্তু সেনাবাহিনীটা অনেকাংশেই বন্ধ হয়েছে। পুলিশেরও কয়েকটা নিয়োগ ভালো হয়েছে আগে শুনেছি। ফলে আপনি তো প্রবাসে চলে যাওয়ার পরের ঘটনা বলছেন, কিন্তু কেন আপনি গোড়ায় হাত দিবেন না? মানে এখানকার রিক্রুটিং এজেন্সিগুলো যেন কোনো ধরনের জালিয়াতি 2 নম্বরই করতে না পারে, সেটা বন্ধ করার কোনো মেকানিজম নিয়ে আপনারা ভাবছেন? এটা বলেছে, এটা তো অলরেডি আমি বললাম যে ওনাদের সাথে বসে মিটিং করা হয়েছে, এবং বিশেষ করে সাব এজেন্ট যারা, এই সাব এজেন্টের যে এন্ট্রেন্সটা, এটাকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ মূল যে এজেন্সি আছে, যাকে আমি আইনের আওতায় আনতে পারবো। আমি একটু আগে এই বোনের যে গল্পটা শুনলেন, অন্তত প্রায় 7 থেকে 8 জন লোকের ধাপ হয়ে তারপরে সে মূল এজেন্সির কাছে যেতে পারেছে। অর্থাৎ মূল এজেন্সি জানেই না যে কোত্থেকে কিভাবে আসলো। এই যে এতগুলা লোক ধরে যাও, এজন্য বলবো যে সচেতনতা একটা দরকার আছে। সে যদি একটু খবর নেয় যে ভাই আপনি কি এজেন্সির লোক নাকি এজেন্সি না, এজেন্সি থাকলে আপনার এজেন্সির কার্ড আছে নাকি লাইসেন্স নাম্বার আছে কিনা। আর এখন যেটা হবে,
এখন কিন্তু আমরা অনেকেই সচেতন। আমরা কিন্তু বাংলাদেশের আপনার 78% লোক স্মার্টফোন ইউজ করে, তারা কিন্তু নেটও ইউজ করে। একটু যদি নেটে ঢুকে, এখন কিন্তু নেটের মধ্যে আপনার বিএমইটির ওয়েবসাইটে, আমাদের মিনিস্ট্রির ওয়েবসাইটে কিন্তু লিস্টেড যে সরকারের লিস্টেড যে এজেন্সি, তার কিন্তু তালিকা দেওয়া আছে। এইটুকু যদি আমরা একটু খেয়াল করি, ঠিক আছে আমি যাকেই ধরলাম সে কোন মূল এজেন্টের মাধ্যমে আমাকে নিচ্ছে, আদৌ কি আমাকে মূল এজেন্টকে ফেস করাচ্ছে কি করাচ্ছে না, তখন আমি কিন্তু মূল এজেন্টকে ধরতে পারি। এইটুকু যদি তার মানে আপনি সরকারের পাশাপাশি ব্যক্তি সচেতনতার উপরে জোর দিচ্ছেন।